নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। নিউজ রুম লাইভ নিয়ে এবং শুরুতেই সুশান্ত সিং রাজপুতের যে মৃত্যু মামলা, সেই মামলা যেভাবে এগোচ্ছে, যেভাবে তদন্ত গতি প্রকৃতি দিন দিন বদলাচ্ছে, সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। নতুন আপডেট যা রয়েছে, সিদ্ধার্থ পিথানিকে ইডি তলব করেছে। সুশান্তের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন এই সিদ্ধার্থ পিথানি, অর্থাৎ সুশান্তের রুমমেট ছিলেন বলা যেতে পারে। এবং রিয়া চক্রবর্তীর সঙ্গে কিন্তু ফোনে বারবার কথা হয়েছে এই সিদ্ধার্থ পিথানির। প্রায় 100 বার কথা হয়েছে কল রেকর্ডস ঘেঁটে, এই বিষয়টি সম্পর্কে জানতে পারা যাচ্ছে। গতকাল রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে ইডি, এর পাশাপাশি কিন্তু সিদ্ধার্থ পিথানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একই সঙ্গে রিয়ার ভাইকেও ডাকা হয়েছে। অরুণিমা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরুণিমা, আমরা যেভাবে দেখছি যে ঘটনায় পরতে পরতে কিন্তু রহস্য ক্রমশই বেরিয়ে আসছে, এখনো পর্যন্ত আর কি কি আপডেট রয়েছে? একেবারে সময় তো তুমি যেমনটা বললে, ঘটনার পরতে পরতে রহস্য রয়েছে এবং ধীরে ধীরে যারা জট আরো পেকে চলেছে। আমরা কালকে দেখেছি রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জেরা করেছে ইডি এবং আজকে সিদ্ধার্থ পিঠানিকে জেরা করেছে ইডি। এবং সিদ্ধার্থ পিঠানিকে জেরা করার পেছনে প্রচুর এর সঙ্গে অনেক রহস্য জড়িয়ে আছে, কারণ সিদ্ধার্থ পিঠানি সেই ব্যক্তি যে দাবি করে তিনি প্রথম দেখেন সুশান্তের ঝুলন্ত দেহ এবং তিনি নাকি ছুরি দিয়ে সুশান্তের জামা কেটে তাকে দেহ নামায়। অন্যদিক থেকে অ্যাম্বুলেন্স যে ড্রাইভার অ্যাম্বুলেন্স চালক সে দাবি করে যে সে তার সুশান্তের দেহ নামিয়েছিল। অন্যদিক থেকে পুলিশও দাবি করে, মুম্বাই পুলিশ, যে সে নামিয়েছিল। এখানে একটা অসঙ্গতি রয়েছে এবং সিদ্ধার্থ পিঠানি বলেছেন যে তুষারকে ওষুধ দিতেন তিনি। একবার তিনি বলেছেন সেই ওষুধ নাকি রিয়া তাকে এনে দিত, অন্য দিকে থেকে বলেছেন যে রিয়া হয়তো পকেটে আনাতো। একবার বলেছেন তুষারের কোনো অসুখই ছিল না। তাই জন্য সিদ্ধার্থ পিঠানির সঙ্গে এই যে রিয়ার যোগাযোগ এবং সিদ্ধার্থ পিঠানি এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে যে নিয়ে কথাবার্তা বলেছে ইডি আজকে। এবং তার পাশাপাশি আজকে রিয়ার ভাই সৌভিকও এসেছিল, ইডি তাকে জিজ্ঞাসাবাদ করে। সৌভিকের আসার কথা ছিল কিন্তু সোমবার না এসে তিনি আজকেই এসে যান। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রিয়ার বাবাকেও তলব করা হতে পারে সোমবার। এবং অন্যদিক থেকে আরেকটা তথ্য, আজকে সকালে রিয়ার আইনজীবী সুশান্তের হ্যান্ড রিটেন এই দুটো পাতা জমা করেছে ইডির কাছে এবং তার প্রকাশ্যে এনেছে। এবং তার বক্তব্য, সুশান্তকে তাতে লিখেছে যে রিয়া এবং রিয়ার পরিবার তার কাছে অনেক বেশি ঘনিষ্ঠ তার নিজের পরিবারের থেকে। অন্য আরেকটি জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মুম্বাই পুলিশের তদন্ত রিপোর্ট কিন্তু 11ই অগস্ট তারা পেশ করতে চলেছেন সুপ্রিম কোর্টে। এতদিন প্রশ্ন উঠছে তারা ঠিক করে তদন্ত করছেন না, আখিরকার সেই রিপোর্টে কি থাকে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সমাজ তুমি আমাদের সঙ্গে থাকো অরুণিমা। আবার এর মধ্যেই কিন্তু দিশা সালিয়ান, যে সুশান্তের ম্যানেজার, সেই ম্যানেজারের ছবি কিন্তু ধরা পড়েছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা মনে করা হচ্ছে তার মৃত্যুর কয়েক ঘন্টা আগেই তোলা বা কয়েক মিনিট আগে তোলা। সেই ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। যে পার্টির কথা জানা যাচ্ছিল, যেখানে পার্টি চলছিল, সেখানেই কিন্তু বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দিশার। অরুণিমা আমাদের সঙ্গে রয়েছে। অরুণিমা, পার্টিতে যে ছবি ধরা পড়ছে এবং তার কয়েক মিনিটের মধ্যেই নাকি তার মৃত্যু হয়েছে, তিনি ওপর থেকে পড়ে যান, সেক্ষেত্রে যেভাবে খোশ মেজাজে রয়েছে, আত্মহত্যা কি তিনি করতে পারেন? এখানেই তো সব থেকে বড় সন্দেহটা তৈরি হয়। এখানেও অনেকগুলো রহস্যের জাল রয়েছে। প্রথম কথা, রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের বাড়ি থেকে চলে যান 8ই জুন কিন্তু এই দিশা চাইলাম ঝাঁপ দেন একটি বহুতল থেকে। এটা কি সম্পূর্ণ কাকতালীয় না, এর মধ্যে কোনো যোগাযোগ রয়েছে সেটা তো একটা জানার বিষয় রয়েছে। তার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই দিশা সালিয়ান নাকি কথা বলেন, সেরকমও শোনা যাচ্ছে। তার সঙ্গে যে নির্যাতন হয় সেই বিষয়ে জানান সুশান্ত সিং রাজপুতকে। এবং দিশাকে যারা এতদিনকে খুন করেন বা হত্যা করেন, তারাই সুশান্তের মৃত্যুর জন্য দেয়, এমনটাও প্রশ্ন উঠছে। এবং এই পার্টি একবার জানা যাচ্ছে সুশান্ত মৃত্যুর আগে পার্টি হয়েছিল এবং এখন তো দেখা যাচ্ছে দিশার মৃত্যুর আগে পার্টি হয়েছিল। সেই পার্টিতে কারা কারা উপস্থিত ছিল সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। একজন তরুণ রাজনৈতিক একজন নেতার নাম বারবার উঠে আসছে, তার সঙ্গে দিশার যোগ ছিল। এবং অন্যদিক থেকে সুভাষ পাঞ্চলির নাম উঠে আসছে, কিন্তু ফিরোজ পাঞ্চলি প্রচন্ড ভাবে সেটা নাকচ করেছেন। তিনি অস্বীকার করেছেন দিশার সাথে কোনো যোগাযোগ ছিল না। অন্যদিক থেকে মুম্বাই পুলিশের কাছে কিন্তু দিশার বাবা বলেছে যাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, তাদের মেয়ের তদন্ত নিয়ে তারা যথেষ্ট খুশি। এখানে ব্যাপারটা ইন্টারলিঙ্কড না, এই হত্যা এবং সুশান্তের মারা যাওয়া এটা সম্পূর্ণ আলাদা।
একদমই। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন যেটা উঠে আসছে, যেটা রিয়ার আইনজীবী দাবি করছেন, সুশান্ত সিং রাজপুতের ডায়েরির পাতা বার করে এবং সেই পাতায় এমন কিছু লেখা রয়েছে যাতে বোঝা যাচ্ছে যে সুশান্ত রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের সবার সঙ্গে বেশ ভালো ছিলেন, খুশি ছিলেন তিনি। যেটা প্রথম থেকে অভিযোগ উঠছিল যে তার ডায়েরির পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে একটি ডায়েরির পাতা পাওয়া যাচ্ছে যেখানে রিয়ার আইনজীবী দাবি করছেন যে রিয়া চক্রবর্তীর পরিবারের সঙ্গে সুশান্ত খুশি ছিল। কি রয়েছে এই ডায়েরিতে এবং কি বোঝানোর চেষ্টা হচ্ছে বলে মনে করা হচ্ছে? এখানে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে। সুশান্তের ডায়েরির পাতা শেষ দিকের বেশ কিছু ডায়েরির পাতা পাওয়া যাচ্ছিল, সেটা নিখোঁজ ছিল। এই ডায়েরির পাতা কি সেই ডায়েরির পাতা, এই প্রশ্নটা প্রথম। দ্বিতীয় কথা, যে হ্যান্ড রিটেন নোটস রিয়ার আইনজীবী প্রকাশে এনেছে সেটা কি সুশান্তেরই হ্যান্ড রিটেন হাতের লেখা, সেটা বন্ধুও প্রশ্ন রয়েছে, সেটাও কিন্তু এখনো কনফার্মলি বলা যাচ্ছে না। এবং অন্যদিক থেকে এইটা কিন্তু একটা অনেকেই মনে করছে একটা ইমোশনাল গেম খেলছেন রিয়া, কোথাও একটা সিম্পাথি ড্র করার জন্য এই কাজটা করছেন। কারণ অনেকেই জানে সুশান্তের ডায়েরি লেখার অভ্যেস ছিল, তিনি তার মার কথা লিখতেন, স্ক্রিপ্ট লিখতেন। সেক্ষেত্রে হঠাৎ এরকম হ্যান্ড রিটেন নোট এতদিন পর প্রকাশ্যে কেন আনলেন দিয়া, তাও আইনজীবীর মারফতে? সেটা যদি আনতেই হতো স্মৃতি হিসেবে সুশান্ত মারা যাওয়ার পরও আসতে পারতো প্রকাশ্যে। এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং প্রশ্ন রয়েছে। একদমই একদমই। ধন্যবাদ তোমাকে অরুণিমার সঙ্গে কথা হচ্ছিল এবং এই ডায়েরি নিয়ে কিন্তু রহস্য রয়েছে এবং এই ডায়েরির পাতা আদৌ সুশান্তের লেখা কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ডায়েরি লিখতেন সুশান্ত সিং রাজপুত, তার শেষ ডায়েরির 3টি পাতা ছেঁড়া। সিবিআইয়ের হাতে বিহার পুলিশের যে নোট এসেছে তাতে ডায়েরির পাতা ছেঁড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রশ্ন উঠছে, কে বা কারা ডায়েরির পাতা ছিঁড়ল? কোনো তথ্য চাপা দিতে কি পাতা ছেঁড়া হয়েছে? ডায়েরির পাতা কবে ছেঁড়া হয়েছে? সুশান্তের মৃত্যুর আগে না পরে? সুশান্তের পরিবারের প্রশ্ন, কিছু চাপা দিতেই সুশান্তের ডায়েরির পাতা ছেঁড়া হয়েছে। এই জল্পনার মধ্যেই শনিবার সকালে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর পোস্ট। সুশান্তের ব্যবহার করা একটি বোতলের ছবি দিয়ে রিয়ার দাবি, সুশান্তের এই একটি জিনিসই আমার কাছে আছে। সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরানোর যে অভিযোগ উঠেছে, ঘুরিয়ে তা খারিজ করতেই কি রিয়ার এই পোস্ট। রিয়া এদিন একটি ডায়েরির পাতাও পোস্ট করে, তার দাবি এটা নাকি সুশান্তের ডায়েরির পাতা। তাতে লেখা, আমি জীবনের কাছে, বেবু অর্থাৎ রিয়ার কাছে, স্যার ও ম্যাম অর্থাৎ রিয়ার বাবা মার কাছে ও ফাজের কাছে কৃতজ্ঞ। তার ও তার পরিবারের সঙ্গে সুশান্তের সম্পর্ক কতটা ভালো ছিল তা বোঝাতেই কি রিয়ার এই পোস্ট। এই পাতা কি আদৌ সুশান্তের ডায়েরির? ডায়েরিটি কবে লেখা? এই সব নিয়েই ধোঁয়াশা। সুশান্তের ঘনিষ্ঠদের দাবি, সুশান্তের ডায়েরির ছেঁড়া পাতা এবং রিয়ার পোস্ট করা ডায়েরির পাতা এক নয়। সুশান্তের শেষ ডায়েরিটি সাদা পাতার। শনিবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানার একটি ভিডিও ভাইরাল হয়। মৃত্যুর আগে এই ভিডিওতে রীতিমতো খোশ মেজাজে দেখা যাচ্ছে দিশাকে। তাই প্রশ্ন উঠছে, এরকম মেজাজে থাকার কয়েক মিনিটের মধ্যেই কেউ আত্মহত্যা করতে পারেন কি? এই ভিডিও সামনে আসার পরই দাবি উঠেছে, সুশান্তের পাশাপাশি দিশা মৃত্যু রহস্যেরও তদন্ত করুক সিবিআই। শনিবার রিয়ার ভাই সৌভিক এবং সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের ফের ডাকা হতে পারে। নিউজ 18 বাংলা। এবারে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনার প্রসঙ্গে আসবো এবং কোঝিকোড় বিমান দুর্ঘটনায় কিন্তু প্রশ্ন উঠছে যে 19 জন মারা গেল, এই মৃত্যুর দায় কার? আমরা প্রথম থেকে বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে এবং সেই তথ্যের মধ্যে কিন্তু এবার আরও একটি বিষয় সামনে আসছে যে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও কেন অন্য বিমানবন্দরে গেলেন না পাইলট। এক্ষেত্রে এটিসি কি পর্যাপ্ত তথ্য দেয়নি, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা জানি যে পাইলটের যে বলা যেতে পারে একদম তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন, এই বিষয়টা উঠে আসছে। রানওয়ে পিচ্ছিল ছিল, টেবিল টপ রানওয়ে, এই কথাগুলো উঠে আসছে। কিন্তু এটিসির পক্ষ থেকেও কি কমিউনিকেশনের কোথাও কি কোনো রকম ভাবে ফাঁক থেকে যেতে পারে? অবশ্যই থেকে যেতে পারে, তবে এটিসির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গোটা ঘটনার সঙ্গে তারা বলছেন গোটাটা পাইলটের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে হচ্ছে যেটা এখনো পর্যন্ত প্রাথমিক যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পর্যাপ্ত যে ফুয়েল, সেই ফুয়েল ছিল হচ্ছে এই বিমানটিতে। ফলে এই বিমানটি দুবার চক্কর কাটার পরও তিনি যখন বুঝতে উঠতে পারছিলেন যে তিনি এখানে বিমান নামাতে পারছেন না, ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার উচিত ছিল অন্য কোনো জায়গায় চলে যাবো, অন্য বিমানবন্দরে। তিনি কেন গেলেন না সেই প্রশ্নটা উঠছে। অন্যদিকে এটাও একই সঙ্গে পাইলটদের তরফ থেকে বলা হচ্ছে যে অত্যন্ত দক্ষ একজন পাইলট ছিলেন এবং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছিলেন।
এক্ষেত্রে দাঁড়িয়ে রানওয়ের যা অবস্থা ছিল, রানওয়ে যেভাবে ভিজে ছিল, যেভাবে ওখানে টেল উইন্ড যথেষ্ট ছিল, এই অবস্থাতে দাঁড়িয়ে এটিসি টাওয়ারের তরফ থেকে পাইলট এবং কো পাইলটকে যে ধরনের অ্যালার্ট করা দরকার ছিল সেই ধরনের ব্যবস্থা বোধহয় করে উঠতে পারা যায়নি, যে পরিস্থিতিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে বর্তমান অবস্থা একদিকে পাইলট, অন্যদিকে ওটিসি, দুজনের মধ্যে চাপানুতরের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য যে দুর্ঘটনা যেটা ঘটেছে সেক্ষেত্রে বোধহয় কোথাও একটা তালমিলের অভাব প্রকট ছিল, যার জেরে এই দুর্ঘটনা কোজিকোড়ে। আবির, এক্ষেত্রে তোমার কাছ থেকে জানতে চাইবো যে শেষ পর্যন্ত এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটা দায়িত্ব থেকে যায় যে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো সে সম্পর্কে বলার, তারা কি জানাচ্ছে? দেখো, এটিসির নিজের দায়িত্বের মধ্যে বলাটা ঠিক হয়তো এক্ষেত্রে নয়। তার কারণ হচ্ছে যে দুর্ঘটনা তদন্তের ক্ষেত্রে পুরোটাই ডিজিসিএ কে নিয়ন্ত্রণ করে, তারাই দেখবে। এটিসির কাছে যে তথ্য, এটিসি যে কথাটা বলছে, তারা বলছে যে দুবার 10 মিনিটের মধ্যে চক্কর কাটে, তারপর বিমানটি চলে যায়, তৃতীয়বারের জায়গাতে নামে, এবং যে স্পিডে বিমানটিতে নেমেছিল সাধারণত টাচডাউন করার সময় যে গতি থাকে সেই গতিটা নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র এটিসি এবং পাইলটের মধ্যে যে কথাবার্তা হয়েছিল তার সমস্তটাই ডিজিটাল ফ্লাইট রেকর্ডার এবং একসঙ্গে ককপিট ভয়েস রেকর্ডারে রয়েছে, যা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। আজকে সন্ধ্যেবেলায় তার দিল্লিতে যে ডিজিসিএর যে ল্যাব রয়েছে সেখানে পাঠানো হয়েছে। একই সঙ্গে হচ্ছে ব্ল্যাক বক্স থেকে পাওয়া যে তথ্য যেটা সংগ্রহ করা হয়েছে সেটাও পাঠানো হচ্ছে। ফলে এটিসির বক্তব্য অনুযায়ী যে তাদের কোনো দোষ ছিল না, সিদ্ধান্ত পাইলটকেই নিতে হতো। পাইলট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি জানিয়েছিলেন তার তথ্য একদিকে যেমন হচ্ছে কেবিন ক্রু যারা ছিলেন তারা দিতে পারবেন, এবং অন্যদিকে নির্ভুল যে তথ্য সেটা হচ্ছে এই ককপিট ভয়েস রেকর্ডার এবং একই সঙ্গে ব্ল্যাক বক্স থেকে পাওয়া যাবে। একদমই আবির, অর্থাৎ দুর্ঘটনার আগের মুহূর্তে পর্যন্ত যে কথা হয়েছে এটিসির সঙ্গে পাইলটের, সেই বিষয়টা সামনে আসার পরে কিন্তু বিষয়টি অবশ্যই পরিষ্কার হবে। কেরলে বিমান দুর্ঘটনার আসল কারণ কি? ব্ল্যাক বক্স এবং ককপিট ডেটা রেকর্ডার থেকে তো বিষয়টা জানাই যাবে, কিন্তু বেশ কিছু সম্ভাবনার কথা উঠে আসছে। আসুন দেখে নেওয়া যাক। বিমান দুর্ঘটনার কারণ কি? খারাপ আবহাওয়া, ঝুঁকিপূর্ণ টেবিল টপ রানওয়ে, বিমানের যান্ত্রিক ত্রুটি, থাকতে পারে এক বা একাধিক কারণ। কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে সামনে আসছে বেশ কিছু সম্ভাবনা। সম্ভাবনা 1, টাচ পয়েন্টে সমস্যা। দুবার বিমান নামানোর চেষ্টা হয়, ঠিক উচ্চতায় না থাকাতেই ফেরানো হয় বিমানকে। শেষ পর্যন্ত টাচ পয়েন্ট থেকে 3000 ফুট এগিয়ে প্লেনটি মাটি ছোঁয়ে। কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য 8000 ফুট। বিমান পুরোপুরি বন্ধ করতে পাইলটের হাতে রানওয়ের আর মাত্র 5000 ফুট বাকি ছিল, তারপরই খাদ। সম্ভাবনা 2, ব্রেক ধরেনি বোয়িং 737-এর। বোয়িং 737-এর ব্রেকে সমস্যা, যান্ত্রিক ত্রুটির কথা আগেই ওঠে। বেশ কিছু বিমান সংস্থা বোয়িং 737 চালাতে আপত্তি জানায়। বোয়িং এর টিম রবিবার কোঝিকোড় যাচ্ছে। যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখা হবে। সম্ভাবনা 3, আবহাওয়াই কারণ। কোঝিকোড় বিমানবন্দরে একই সঙ্গে সামুদ্রিক এবং পাহাড়ি হাওয়া চলে, সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দুবার নামার চেষ্টা ব্যর্থ হয়, শেষে উল্টো দিক থেকে অবতরণের চেষ্টা হয়। টেলউইন্ড ফ্যাক্টরে প্লেনের গতি বেড়ে যায়। যা শুনেছি যে দুবার ল্যান্ডিং অ্যাটেম্প করার পরে থার্ড টাইমে এসেছিল ল্যান্ডিং করার জন্যে, আমার মনে হয় যে আমি হলে দুবারের পরে আমি ডাইভার্ট করে যেতাম। আমি সেই রিস্কটা আর নিতাম না টু মেক এ ল্যান্ডিং অ্যাট কালিঘাট। সম্ভাবনা 4, দায় কি এটিসির? দুবার নামার চেষ্টা ব্যর্থ হয়, তার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া। শেষে বিমান মাটি ছিল টাচ পয়েন্ট ছাড়িয়ে 3000 ফুট দূরে। এটিসি কি ভুল বার্তা পাঠিয়েছিল, নাকি অভিজ্ঞ পাইলটের বাড়তি আত্মবিশ্বাসী দুর্ঘটনার কারণ? 300. সম্ভাবনা 5, সমস্যা রানওয়েতে। তুমুল বৃষ্টির পরে রানওয়ে পরীক্ষা করা বাধ্যতামূলক। এক্ষেত্রে কি পরীক্ষা করা হয়েছিল? অন্তর্ঘাতের আশঙ্কার কথাও বলছেন কেউ কেউ। সম্ভাবনা 6, অন্তর্ঘাতের সম্ভাবনা। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্মীদের বেতনে কাটছাট করে, তার জেরে বাড়তি চাপে ছিলেন পাইলট, নাকি বদনানিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মী অভিজ্ঞ পাইলট ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটান, যেমন 2015 সালে জার্মানিতে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছিল। পাইলট যেভাবে নিজের জীবন বিপন্ন করে বহু যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন, তাতে সেই আশঙ্কাকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না অনেকেই। ইতিমধ্যেই কিন্তু ডিজিসিএর যে টিম, যে ইনভেস্টিগেটিভ টিম সেখানে কোঝিকোড়েতে গিয়ে পৌঁছেছিল, সেই টিমের কাছে, সেই টিমের হাতে কিন্তু চলে এসছে ব্ল্যাক বক্স। এখন সেখান থেকেই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কি এই কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে। ক্যামেরা দীপক উপাধ্যায়ের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। একে তো টেবিল টপ বিমানবন্দর, যাতে
একটু বাড়তি ঝুঁকি থেকেই থাকে। আর তার মধ্যে রানওয়ে নম্বর 10 যেই রানওয়েতে এই বিমানটি অবতরণ করে তাকে নিয়েও কিন্তু আগে বেশ সমস্যা তৈরি হয়েছিল। 9 বছর আগে থেকে কিন্তু সতর্ক করা হয়েছিল যে বর্ষাকালে রানওয়ে নম্বর 10 হয়ে ওঠে ভয়ঙ্কর। ভারতীয় বায়ুসেনার পুরস্কৃত পাইলট পোড়খাওয়া দীপক বসন্ত সাঠের হাতে ছিল কন্ট্রোল। তারপরও কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের দুর্ঘটনা অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্ন উঠছে কোঝিকোড় বিমানবন্দরের পরিকাঠামো নিয়ে। টেবিল টপ কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে নম্বর 10 অত্যন্ত বিপজ্জনক। টেবিল টপ রানওয়ে নম্বর 10 একদিকে ঢালু, রানওয়ের জন্য প্রয়োজনীয় বাফার জোন নেই। সাধারণত 240 মিটার বাফার জোন প্রয়োজন। রানওয়ে নম্বর 10-এ মাত্র 90 মিটারের বাফার জোন রয়েছে। রানওয়ের দুপাশে 75 মিটার করে বাফার জোন, যেখানে রানওয়ের পাশে 100 মিটারের বাফার জোন থাকা উচিত। 9 বছর আগে 2011 সালে এই সমস্ত ত্রুটির কথা সামনে আসে। সতর্ক করা হয় সংশ্লিষ্ট সব মহলকে। দাবি তৎকালীন সেফটি অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য ক্যাপ্টেন মোহন রঙ্গনাথনের। সেফটি অ্যাডভাইজারি আরও জানিয়েছিল বর্ষাকালে রানওয়ে নম্বর 10-এ ঝুঁকি বেড়ে যায় আরও। কিন্তু সেই সতর্কতায় কি আমল দেওয়া হয়নি? প্রশ্ন তুলছে শুক্রবারের দুর্ঘটনা। যে দুর্ঘটনার পর সামনে আসছে 1 বছর আগে কোঝিকোড় বিমানবন্দর কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছিল। শোকজ করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। রানওয়েতে ফাটল এবং জল জমার কারণ জানতে চাওয়া হয়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শনিবার জানিয়েছেন পাইলট ডিএস সাঠে এর আগে 20 বার কোঝিকোড়ে বিমান নামিয়েছেন। অর্থাৎ টেবিল টপ বিমানবন্দরের রানওয়ে সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন সাঠে। তাহলে কি পরিকাঠামোগত ত্রুটি আর খারাপ আবহাওয়াই কাল হলো? নিউজ 18 বাংলা। ওই বিমানে একমাত্র বাঙালি কেবিন ক্রু অভিক বিশ্বাস বিপন্মুক্ত। সে কিন্তু পরিবারের কাছে একটা উৎকণ্ঠার প্রহর কেটেছে যখন এই দুর্ঘটনার খবর তারা শুনেছে। শেষ পর্যন্ত তারা এখন অনেকটাই স্বস্তিতে। সাতই আগস্ট কেরলে ব্ল্যাক ফ্রাইডে, কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। টিভিতে দুর্ঘটনার খবর দেখেই বুক কেঁপে ওঠে কোন্নগরের ছোট কালীতলার। তাদের ছেলে অভিক বিশ্বাস যে ওই বিমানে। তুমুল বৃষ্টি, রানওয়েতে নামার পর পিছলে যায় দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার বন্দে ভারত মিশনের বিমানটি। মুহূর্তের মধ্যে কি যেন হয়ে গেল। তারপর আর্তনাদ। শত বিপদেও মাথা ঠান্ডা রেখেছিলেন অভিক। কোন্নগর থেকে ততক্ষণে বারবার ফোন, কিন্তু নেটওয়ার্ক ছিল না। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে শেষমেশ অভিকের গলা শুনে পরিবার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। আপাতত বিপদমুক্ত বাঙালি কেবিন ক্রিউ ম্যানেজার। তুমি কেমন আছো একটু যদি জানা যায় খুব ভালো হয়। পারফেক্ট। আর তুমি কি এখনো হসপিটালে আছো নাকি? Yes, ma'am. Hospital আছি ম্যাম। সেটা কি কোজিকোড়েতেই আছো? Yes. ইনজুরিজ কিছু আছে তোমার? আছে ম্যাম, হালকা হালকা আছে। And anything from the about the accident, traumatized or anything? Nothing, ma'am. As of now, I am only going through mental trauma. So. চন্দননগরে আদি বাড়ি অভিকের। সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা, এরপর এয়ার ইন্ডিয়ায় চাকরি, এখন কালিকটে থাকেন। অভিকের দিদিও কেরলের বহুজাতিক সংস্থায় কর্মরত। লকডাউনে মাসির বাড়িতে এসেছিলেন তিনি। শুক্রবার খবর পাওয়ার পরই চরম উদ্বেগ। ওদিকে কোন্নগরে বৃদ্ধ বাবা মা, তারাও মেয়েকে ফোন করতে থাকেন। শেষমেশ ভাইয়ের সঙ্গে কথা বলার পর স্বস্তি। We tried calling him and he received and told ki he's fine, he's alive. আমি ওয়ার্ডস না এক্সপ্রেস করার জন্য যে আমাদের মধ্যখান থেকে কি যাচ্ছিল, বাট I can still feel my heart racing. তারপর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রকম সেভ হয়েছে না। ছেলের সঙ্গে কথা হয়েছে পরে? হ্যাঁ, পরে বলেছে আজকে আমি পরে কথা বলবো। ভালো আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে। অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওনারা। ছেলের সাহস আছে, আমার ছেলের সাহস এরকমই থাকবে। যত বিপদই হোক ও এই কাজ করবে। বিমান দুর্ঘটনার তদন্ত চলবে, তাই হাসপাতাল থেকে ছুটি হলেও অভিকের এখন বাড়ি ফেরা হবে না। যেখানেই থাকুক ছেলে সুস্থ থাকুক, প্রার্থনা কোন্নগরের। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ ও রানা কর্মকার, নিউজ 18 বাংলা।
পরিবারের প্রবীণ সদস্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, কিন্তু হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা শুনলেন তাদের রোগী নেই। তাহলে কোথায় গেলেন তিনি? বাহাত্তর বছর বয়সী অমল চৌধুরী করোনা আক্রান্ত। বেলেঘাটা আইডিতে চিকিৎসা চলছিল। বৃদ্ধের বাঁ পায়ে অনেকদিন ধরেই সমস্যা, ক্রাচ নিয়ে হাঁটতে হয়। বেলেঘাটা আইডিতে বেড পেয়ে নিশ্চিন্তেই ছিল বেলেঘাটার পরিবার, কিন্তু এমনটাও যে হতে পারে তা ভাবতেই পারেনি কেউ। চিকিৎসাধীন বাবাকে খাবার দিতে গিয়ে মেয়ে শুনলেন তার বাবা আর এই হাসপাতালে নেই। করোনা আক্রান্ত রোগী কোথায় গেলেন, কিভাবে গেলেন? তিনি ক্রাচ নিয়ে অনেক কষ্ট করে হাঁটেন, তাহলে গেলেন কোথায়? হন্যে হয়ে খোঁজাখুঁজি চালায় পরিবার। শেষে হাসপাতাল থেকেই খবর মেলে। মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে রোগীকে। শৌচাগারে যাওয়ার সময় পড়ে যান বৃদ্ধ। চিকিৎসার প্রয়োজনেই তাকে কলকাতা মেডিকেলে পাঠানো হয়। এত সব ঘটে গেল, অথচ পরিবারকে কোনো খবর দেওয়া হয়নি বলেই অভিযোগ। মেডিকেল কলেজে আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। আমরা হরলিক্সটুকু কিনে দিতে গেছি, দিতে গিয়ে দেখি শিফট করা হচ্ছে। এখানকার সিকিউরিটি তো আমাকে ভাগিয়ে দিচ্ছিল এক প্রকারে। আমি ওনাকে রিকোয়েস্ট করব যে দেখুন, আপনি আমার বাবাকে সুস্থ করে আমাকে বাড়ি ফেরান, কারণ আমাদের বাবা ছাড়া কেউ নেই। আমরা দুই বোন, আমাদের বাবা ছাড়া কেউ নেই। আইডি কর্তৃপক্ষের বক্তব্য, তাড়াহুড়োতে পরিবারকে জানানো হয়ে ওঠেনি। চিকিৎসার প্রয়োজনেই দ্রুত কলকাতা মেডিকেলে পাঠানো হয়। পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন বৃদ্ধ। আপাতত মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি, কিন্তু সেখানে করোনা চিকিৎসা আদৌ হচ্ছে কি? উদ্বেগে পরিবার। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আশ্বাস, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, চিকিৎসায় কোনো ফাঁক রাখা হচ্ছে না। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। কলকাতা মেডিকেলের সুপার স্পেশালিটি ওয়ার্ডে রীতিমতন হইচই, কারণ করোনা আক্রান্তের আত্মহত্যার চেষ্টা, তাও আবার জানলার কাঁচ ভেঙে উপর থেকে ঝাঁপ দিয়ে। এই পরিস্থিতির মধ্যে কেন তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। সিএমআরআইতে মানসিক নির্যাতনের অভিযোগ। কলকাতা মেডিকেলে আসার পর আত্মহত্যার চেষ্টা করেন করোনা রোগী। হাসপাতালে সুপার স্পেশালিটি ব্লকে জানলা ভেঙে ঝাঁপ দেওয়ার চেষ্টা, এক স্বাস্থ্যকর্মী তৎপরতায় উদ্ধার করা হয় তাকে। শুক্রবার রাতে সিএমআরআই থেকে কলকাতা মেডিকেলে আনা হয় করোনা আক্রান্ত রোগীকে। পরিবারের অভিযোগ, সিএমআরআইতে চিকিৎসার সময় রোগীকে নানাভাবে চাপ দেওয়া হয়, তার জেরেই হয়তো আত্মহত্যার চেষ্টা। 5ই অগস্ট নিউমোনিয়া নিয়ে সিএমআরআই-এ ভর্তি হন। 6ই অগস্ট রিপোর্টে করোনা ধরা পড়ে। এখানেই সমস্যা শুরু। বেসরকারি হাসপাতাল রোগীকে ভেন্টিলেশনে থাকতে চাপ দেয় বলে অভিযোগ। অত্যধিক বিলেরও অভিযোগ পরিবারের। জানি না কেন ওখানে জবরদস্তি ওখানে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়েছিল, আর পেশেন্টকে প্রেসার করা হয়েছিল কি আপনার ইয়ে হয়েছে, আপনার রু হয়েছে, অমুক তমুক হয়েছে। ওনাকে মেন্টালি প্রেসার আনা হয়েছে। যখন উনি ওখান থেকে এখানে এসেছেন, পেশেন্ট নিজে বলেছেন আমি এখানে থাকতে চাইছি না, আমি এখানে থাকবো না। রাজ্যের এক মন্ত্রীর উদ্যোগে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হয় রোগীকে। তারপরও সমস্যা। আলিপুর থেকে মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্স ভাড়া 13,000 টাকা নেওয়া হয়। পরিবারের অভিযোগ, বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে বিপুল ভাড়া দিয়েই কলকাতা মেডিকেলে আনা হয় রোগীকে। মানসিক নির্যাতনের শিকার হয়ে এবং আর্থিক দুশ্চিন্তাতেই হয়তো আত্মহত্যার চেষ্টা। রোগীর পরিবারের দাবি অবশ্য মানছে না সিএমআরআই কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, 5ই অগস্ট রোগীকে ভর্তি করা হয়, 7ই অগস্ট ছাড়া হয়, 81,000 টাকা বিল হয়। রোগীর পরিবার অ্যাম্বুলেন্স ভাড়া করে, এ ব্যাপারে হাসপাতালের ভূমিকা নেই। সিএমআরআই এর অভিযোগ, করোনা পরিস্থিতিতে রোগীকে আটকে রাখা কিভাবে সম্ভব? রোগী হাসপাতালে ভাঙচুর করেছেন, নার্সকে আক্রমণ করেছেন, পুলিশে অভিযোগ দায়ের করব। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অবশ্য পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি। একটা ছোট অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার জন্য 13,000 টাকা বিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের গরিব মানুষ সে পাবে কোথায়? যাদের নুন আনতে পান্তা ফুরে ওষুধ কেনার ক্ষমতা থাকে, দিন আনে দিন খায়। রাজ্য মেডিকেল কাউন্সিলেরও দাবি, এরকম ঘটনা বরদাস্ত করা যায় না। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরা সমীরণ বিশ্বাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। গড়িয়াহাট ফ্লাইওভার, তার নিচেই ফুটপাতে বসবাস করতেন সুনীল দাস। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন তিনি।
তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করে নেওয়ার জন্য কিন্তু পুলিশ চেষ্টা করে 3টি হাসপাতাল শহরের ঘুরেও কিন্তু শেষ পর্যন্ত ভর্তি করা গেল না ওই ব্যক্তিকে। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। গড়িয়াহাটে ফ্লাইওভারের নিচে ফুটপাতে আস্তানা, ভবঘুরে সুনীল দাসের পরিবার পরিজন কেউ নেই। চিকিৎসা না পেয়ে শনিবার সকালে ফুটপাতেই মৃত্যু হল প্রৌঢ়ের। 3 হাসপাতালের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ, পুলিশি হস্তক্ষেপ সত্ত্বেও প্রৌঢ়ের চিকিৎসা হয়নি। বৃহস্পতিবার গোলপার্কের সামনে ফুটপাতবাসী সুনীল দাসকে গাড়ি ধাক্কা মারে, মাথায় পায়ে কোমরে চোট পান প্রৌঢ়। ট্রাফিক পুলিশ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় প্রৌঢ়কে। শুক্রবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়, খবর যায় গড়িয়াহাট থানায়। এরপরই হয়রানির শুরু। জানা যাচ্ছে পুলিশ প্রথমে বাঙুরে চিকিৎসার জন্য প্রৌঢ়কে নিয়ে যায়, সেখানে ভর্তি নেওয়া হয়নি। এরপর এনআরএস ও চিত্তরঞ্জন হাসপাতাল, অভিযোগ 2 হাসপাতালই দুর্ঘটনায় জখম প্রৌঢ়কে ফিরিয়ে দেন। এরপর তাকে ফুটপাতেই রেখে যায় পুলিশ। শনিবার সকালে ফুটপাতেই তার মৃত্যু হয়। কলকাতা শহরের মধ্যে তিনটি হাসপাতালে তাকে অ্যাডমিটের জন্য তাকে সুনীল দাসকে ভর্তি করানোর জন্য দরজায় দরজায় ঘোরে চিকিৎসা ছাড়াই চলে যেতে হলো খোদ কলকাতার বুকে এক ফুটপাতবাসীকে। নিয়ে যাওয়া হলো পুলিশ অ্যাম্বুলেন্সে, পুলিশকে নিয়ে গেল। আমাদেরও 2 ছেলে গেছিল, তার সত্ত্বেও পুলিশও চেষ্টা করলো ভর্তি করানোর জন্য, ভর্তি হতে পারলো না। বাঙুর হাসপাতাল জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হবে। এনআরএসেরও বক্তব্য, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। চিত্তরঞ্জন মেডিকেল কলেজের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আজ লকডাউন, আর এই লকডাউনের শহর দেখলো এক অমানবিকতার ছবি। কারণ কলকাতা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত এক বাবা ছুটলেন তার ছেলেকে নিয়ে ভ্যানে করে। আহত ছেলে, তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হবে, কিন্তু পরিস্থিতি এমন যে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত পেলেন না তিনি। দুর্ঘটনায় গুরুতর জখম সন্তান, আর সেই সন্তানকে নিয়ে ভ্যানে করে হন্যে হয়ে দৌড়লেন অসহায় বাবা। লকডাউনের কলকাতায় অনেক সাহায্য চেয়েও অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ। আরজিকর হাসপাতাল এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ জখম কিশোরের বাবার। শুক্রবার রাতে গিরিশ পার্কের বাসিন্দা কার্তিক সরকারকে বাইক ধাক্কা মারে। কার্তিকের বাঁ হাতে, বুকে এবং পেটে মারাত্মক চোট লাগে। এনআরএসে নিয়ে যাওয়ার পর কিশোরের প্রাথমিক চিকিৎসা হয়। এরপর কার্তিককে আরজিকরে নিয়ে যায় পরিবার। দুর্ঘটনায় জখমের চিকিৎসার জন্য থানা থেকে প্রয়োজনীয় কাগজ আনতে হয়। অভিযোগ, আরজিকর থেকে জোড়াসাঁকো থানায় যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। বাধ্য হয়ে জখম সন্তানকে ভ্যানে শুয়ে জোড়াসাঁকো থানায় দৌড়ন বাবা। এরপর সেই ভ্যানে করেই ছেলেকে ফের আরজিকরে এনে ভর্তি করান। তখন শ্যামবাজার 5 মাথার মোড়ে লকডাউনের জন্য পুলিশের নাকা চেকিং চলছিল। অভিযোগ, পুলিশের অ্যাম্বুলেন্স থাকলেও সাহায্য মেলেনি। অমানবিক এই ছবি দেখা যাচ্ছে যে হাসপাতাল থেকে এই ভ্যানে করে তাকে, এই 14 বছরের শিশুটিকে নিয়ে যেতে গেল থানা পর্যন্ত তদন্তের কাছে, এবং থানা থেকে ঠিক এইভাবেই আরজিকর হাসপাতাল নিয়ে হলো। লকডাউনের দিনে কলকাতা পুলিশের এবং প্রশাসনের এই অমানবিক ছবি সত্যি নিন্দনীয় বলছেন সাধারণ মানুষ। কেউ অ্যাম্বুলেন্স দেয়নি আপনাকে? না না না, কেউ দেয়নি। সবাই দেখছে, কে সাহায্য করবে? গরিবের কেউ সাহায্য করবে? পরিবারের প্রশ্ন, জখম কিশোরের জন্য কি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারত না আরজিকর? শ্যামবাজারে পুলিশ দেখেও কেন সাহায্য করল না? জোড়াসাঁকো থানা থেকে কি কোনো সাহায্য করা যেত না? লালবাজারের বক্তব্য, করোনা পরিস্থিতির মধ্যে অনেকে অ্যাম্বুলেন্সে উঠতে ভয় পান। জখম কিশোরের বাবা সাহায্য চাইলে নিশ্চয়ই অ্যাম্বুলেন্স দেওয়া হতো। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সুজয় পাল, নিউজ 18 বাংলা। লকডাউনে চেনা শহর কলকাতা, শুনশান রাস্তা, বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং, কিন্তু এর মধ্যেও কিন্তু বহু জায়গায় বেপরোয়াভাবে মানুষজনকে ঘুরে বেড়াতে দেখা গেল। পাঁচের পরে 8, অগস্টের দ্বিতীয় লকডাউন, পুলিশি কড়াকড়ি, ঘরবন্দি কলকাতা।
সাপ্তাহিক লকডাউনের শনিবার। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাসবিহারী ক্রসিংয়ে, এবং রাসবিহারী ক্রসিং যেটা সদা ব্যস্ত থাকে, যে রাস্তাটা হাজরা ভবানীপুর থেকে রাসবিহারীতে এসে মিশেছে, সেই রাস্তাটায় কিন্তু দেখা যাচ্ছে একরকম যানবাহন শূন্য। রাসবিহারী মোড় থেকে যে রাস্তাটা গড়িয়াহাটের দিকে গেছে, বা গড়িয়াহাট থেকে যে রাস্তাটা লেক মল হয়ে রাসবিহারীতে এসে মিশেছে, সেই রাস্তাটা একদম শুনশান, গাড়ির নাম নিশান কিছুই নেই। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পাখির চোখ পুলিশের। লকডাউনে শ্যামবাজার পাঁচমাথা ও সংলগ্ন এলাকার ছবিটা ঠিক কি তা দেখতে সরাসরি লালবাজারের তরফে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পার্ক সার্কাসে পুলিশে গুটি কয়েক গাড়ি, কড়া নজরদারি। শনিবার সকালে লকডাউন শুরু হতেই কলকাতার বিভিন্ন মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ কর্মীরা। পার্ক সার্কাস 7 পয়েন্টেও শনিবার সকালে ধরা পড়ল সেই ছবি। লকডাউনে শনিবার, লকডাউনে মা খাঁ শুনশান বিমানবন্দর। রবিবারের উড়ান ধরতে আগেভাগেই হাজির পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের জন্য একদিন লকডাউন আছে, ফ্লাইট তো আমাদের 9 আগস্ট, মানে 5:40, এই জন্য চলে এসেছি আমরা। লকডাউনের বাজারে নিউ টাউনে লটারি কেনার হিড়িক। করোনার মধ্যে ভাগ্য ফেরাতে জীবন নিয়ে ছেলে খেলা। হাওড়া ব্রিজে তো একেবারে জয় রাইড। অটোয়ের টোটো কোম্পানি, পুলিশের হাত থেকে বাঁচতে উলঙ্গ অটো চালক। এইসব ছবি দেখে অনেকেরই প্রশ্ন, এখনো কি অনেকের ঘুম ভাঙছে না? তাই কি লকডাউনে এখনো বিধি ভেঙে বাড়ির বাইরে? নিউজ 18 বাংলা। শনিবারের লকডাউনে পুলিশের কড়াকড়ি এবং একই সঙ্গে ধরপাকড়, সে ছবি তো ছিল, এর পাশাপাশি কিছু অন্য ধরনের ছবি ধরা পড়ল ক্যামেরায়। কতই রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে। লকডাউন এখনো যেন অনেকের কাছে ছুটির রঙেই রঙিন। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই। সকাল 11টা, হাওড়া ব্রিজে নাটক চরমে। অটোয় চড়ে 4 জন গঙ্গা স্নান করে লকডাউনে হাওড়া ব্রিজ দেখতে এসেছিলেন। নর্থপোর্ট থানার দেওয়া ব্যারিকেড টপকানোর চেষ্টাও করেন। রেডে করে ছুটে আসে পুলিশ। এরপরই উর্দিধারীদের বিভ্রান্ত করতে অটো চালক পরনের পোশাক খুলে ফেলেন। উলঙ্গ অটো চালক, নাছোড়বান্দা পুলিশও। পাকড়াও করা হয় অটোর আরোহীকে। প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। লকডাউনে অটো করে ঘুরতে বেরোনো এবং গঙ্গায় স্নান করে বাড়ি ফেরা, তাও আবার হাওড়া ব্রিজের উপর দিয়ে অটো চালানোর অভিযোগ। ইতিমধ্যেই কলকাতা পুলিশ তাদেরকে আটক করেছে হাওড়া ব্রিজের থেকে। লকডাউন ভাঙবো আবার চোখও রাঙাবো। হলদিয়ায় অনেকেই এদিন মুখে মাস্ক ছাড়াই বাড়ির বাইরে। একজন মাস্কবিহীন মহিলা বাইক আরোহীর ছবি তুলতে গেলে বেজায় খাপ্পা সঙ্গী বাইক চালক। তেরে সে সংবাদ মাধ্যমের ক্যামেরা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পরে হলদিয়া টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জলপাইগুড়ি শহরের বিডিও অফিস এলাকায় লকডাউন ভেঙে একেবারে পুলিশের সামনে পড়ে গেল এক কিশোর। পুলিশের ঝুলে 36 ঘা। হয়তো মনে পড়ে যায় কিশোরের, তক্ষুনি ভয়ে প্যান্ট ভিজিয়ে একসা। অপ্রস্তুত পুলিশও, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানো হয় কিশোরকে। চুচুড়ায় আবার পুলিশের গান্ধীগিরি। লকডাউনে যারা মাস্ক ছাড়াই বাড়ির বাইরে আড্ডা দিচ্ছিলেন, তাদের হাতে মিষ্টির প্যাকেট ও মালা তুলে দেয় পুলিশ। কতই রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে। নিউজ 18 বাংলা। কতই রঙ দেখি দুনিয়ায়।